আমরা দেখব আবেদন যোগ্যতা কত লাগে, মানে আমাদের যে জিপিএ ব্যাপারটা, মোট আসন কত, পাস মার্ক এবং কাট মার্ক কত, প্রশ্ন মানবন্টনটা দেখব যে কয়টা প্রশ্ন আসে, রিটেন এমসিকিউ, এই সাজেশন পরামর্শ থাকবে, পরীক্ষার তারিখটাও থাকবে। তো প্রথমেই আমরা আসি জিপিএটা নিয়ে, ঠিক আছে। জিপিএ মানবিক, বিজ্ঞান, বাণিজ্য, তোমরা সবাই জানো যে খ ইউনিট, এই যে খ ইউনিট, অর্থাৎ এটা বি ইউনিটে বলে, আবার খ ইউনিটও বলে, যে যেটা নামে চিনো হইলেই হলো একটা। তো এই বি ইউনিটে তোমার মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিট বলা হয় এই ইউনিট থেকে। এই ইউনিটে তুমি সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। তো এই জন্য এখানে যে যোগ্যতা, এখন এবছর কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা তো 25-26 সেশনে পরীক্ষা দেবা, তোমাদের কিন্তু নোটিশ দেয় নাই এখন পর্যন্ত, বিজ্ঞপ্তি দেয় নাই যে কত জিপিএ লাগবে। তবে এখন এটা হলো গতবার, মানে 24-25 সেশনের যেই বিজ্ঞপ্তিটা দিয়েছে, যেই যোগ্যতাটা দিয়েছিল, সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে আশা রাখো এটুকু, এই রকমের জিপিএ থাকবে, হয় কমবে বাট বাড়বে না, সমস্যা নাই। তো যেহেতু এবছর রেজাল্ট একটু হার্ডই হবে স্বাভাবিক, এসএসসি রেজাল্টও দেখলাম হার্ড হয়েছে, মানে হার্ড বলতে পাশের হার কমছে, তবে এখান থেকে কমতে পারে বাট বাড়বে না, এটুকু আশা রাখো। যাই হোক, বাণিজ্য এবং মানবিক দুইজনের জন্যই 7.5, মানে 7.5 লাগবে মার্ক, ঠিক আছে। জিপিএ দুইটা, এসএসসি এবং এইচএসসি দুইটা যোগফল হবে 7.50, মানে 7.50 মার্ক লাগবে। তবে আরেকটা বিষয় হলো, তোমার এসএসসি অথবা এইচএসসি কোনোটাতেই 3 পয়েন্টের নিচে থাকলে হবে না। আমি এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই তোমাদেরকে, অনেকেই বুঝে না, আমি তোমাদেরকে এখানে একটু বলে দিই। ধরো তুমি এইচএসসিতে 5 পাইছো সাপোজ, খেয়াল করো, আর এসএসসিতে পাইছো তুমি 2.5, মানে 2.50। তো এই 2.50 আর হলো তোমার 5 যদি যোগ করি কত হয় দেখো তো, 7.50। এখন দেখো দুইটারই কিন্তু তোমার যোগফল কিন্তু 7.50 হয়েছে, তাই না। বাণিজ্য এবং মানবিক তুমি যেই বলো, তোমার কিন্তু 7.50 হয়েছে। কিন্তু এইখানে কিন্তু আরেকটা শর্ত আছে, সেই শর্তটা কি ভাইয়া, যে এসএসসি এবং এইচএসসি দুইটার যে কোনো একটাতে 3 পয়েন্টের নিচে থাকতে পারবে না। কিন্তু দেখো এইখানে কিন্তু তোমার 2.50, তার মানে তোমার যোগফল 7.50 হলো জিপিএ, এইখানে তোমার যে এসএসসি বা এইচএসসি যে কোনো একটা 3 পয়েন্টের নিচে থাকার কারণে তুমি কিন্তু এলিজেবল না। তার মানে তোমাকে কাজ করতে হবে কি ভাইয়া, তুমি মানে তোমাকে কাজ করতে হবে বলতে, তো আমি যেটা বোঝাতে চেষ্টা করছি তোমাকে, সিম্পল এইখানে মাথায় রাখবে এটুকু, যে ধরো তুমি এইচএসসিতে তোমার এসএসসিতে 3.16 পেয়েছো, এখন তোমার কত দরকার, ধরো ইয়ার জন্য কি বলে, এইচএসসিতে ধরো পাইলা তুমি 4.34, তাহলে যোগফল কত হয় দেখো তো, যে 7 হবে, মানে 7.5। এখন দেখো তোমার জিপিএস নাই, তারপরেও কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা, কারণ দুইটার যোগফল 7.5 হয়েছে। আর মানে এইচএসসিতে এবং এসএসসিতে দুইটার যে কোনো একটা তোমার 3 পয়েন্টের উপরে আছে মিনিমাম। তার মানে আশা করি বুঝতে পারছো। আর যারা বিভাগ পরিবর্তন করে ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা, বিশেষ করে বিজ্ঞান, তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য লাগবে 8 পয়েন্ট। আর তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য লাগবে 8 পয়েন্ট, এবং এসএসসি এইচএসসি দুইটাই মিনিমাম যে কোনো একটায় 3.50 লাগবে। আশা করি ক্লিয়ার। তাহলে মানবিক তোমরা যারা আছো, বা বাণিজ্য বা মানবিক যেটাই থাকো, তোমরা যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে, তোমাদের জিপিএ লাগবে 7.50, আর এসএসসি এইচএসসিতে যে কোনো একটাতে 3 পয়েন্ট লাগবে মিনিমাম। আর বিজ্ঞানদের মিনিমাম 3.50 লাগবে, এবং দুইটা যোগফল এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যোগফল যেন 8 পয়েন্ট হয়। এখন আসি সিট সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের আগের বার কিন্তু তোমার খ ইউনিট শুধু মানবিকদের জন্য ছিল, আর ঘ ইউনিট নামে একটা ইউনিট ছিল, যেটা আমরা ডি ইউনিট বলি। এই ডি ইউনিটে তোমার মানবিক, বিভাগ, মানে বাণিজ্য এবং বিজ্ঞান, তিনটা ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতো। এটাকে বিভাগ পরিবর্তন ইউনিট নামে পরিচিত ছিল, বাট এখন এইটাকে তোমার বি ইউনিটের ভিতরে নিয়ে আসছে। তো এখন এই বি ইউনিটের ভিতরে তোমরা যেহেতু বললাম যে মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের নামেই পরিচিত, তো এই ইউনিটে মানবিকদের জন্য, বি ইউনিটে মানবিকদের জন্য 1760টা সিট আছে বরাদ্দ। তো মানবিকদের যারা আর্টসের ছাত্র, তোমরা মাথায় রাখবা, তোমাদের জন্য বি ইউনিটে 1760টা সিট। বিজ্ঞান বিভাগ তোমাদের জন্য আছে 940টা, বাণিজ্য যারা 283টা। তাহলে মোট আসন 2934। এটা গতবারের আমাদের যে 24-25 সেশনে ভর্তি পরীক্ষা হয়েছে, সেই সেশনের বিজ্ঞপ্তি অনুসারে তবে মোটামুটিভাবে 3000-এর ভিতরেই থাকবে।
কমবে না, আশা রেখো। তো এইখানে আমার একটা জিনিস বলি তোমাদেরকে, এখন অনেকে ভাবতে পারো যে ভাইয়া আমার তো মানে মানবিকে, আমি মানবিকে পড়ি, বিজ্ঞান বিভাগে যারা পড়ো তো মেধাবী ভাইয়া, ওরা মনে হয় বেশি মার্ক পাবে। একটা জিনিস বলি তোমাদেরকে, এই ইউনিটে তুমি মানবিক হও, বাণিজ্য হও আর বিজ্ঞান হও, যে ইউনিটের শিক্ষার্থী হয়ে থাকো তুমি, তুমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার জন্য এই 1760টা সিট বরাদ্দ। তোমার সাথে প্রতিযোগিতা হবে মানবিকের শিক্ষার্থীদের সাথেই। অর্থাৎ তোমার সাথে এই যে বিজ্ঞান বিভাগে 2 লাখ দেওক আর 1 লাখ দেওক আর 50 লাখ পরীক্ষার্থী দেওক, 50,000 স্টুডেন্ট পরীক্ষা দেখ বিজ্ঞানের, ওটা আর তোমার ফ্যাক্ট না। তোমার পরীক্ষার দেবা তুমি মানবিক এই যে বি ইউনিটে, তোমার রেজাল্টটা কিন্তু মানবিক যে রেজাল্টটা পাবলিশ হবে টোটাল মানবিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে, ধরো তোমার যে 1700 সিট বা 1760টা সিট, তোমার সাথে ওই মানবিকের শিক্ষার্থীদের সাথেই প্রতিযোগিতা হবে। বুঝতে পারছো? মানে এই 1760টা সিট মানবিকের শিক্ষার্থীদের কি দেবে, তার মানে তোমার প্রতিযোগিতা এখানে বিজ্ঞান বিভাগের না, বাণিজ্য বিভাগের না। আবার যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আর্টসে এখানে পরীক্ষা দেবা, তোমাদের জন্য একটা বিষয় বলি, তোমাদের জন্য এই 944টা সিট বরাদ্দ। এখান থেকেও তোমাদের কখনোই মানে আর্টসের স্টুডেন্ট যাবে না, কখনোই বাণিজ্য শিক্ষার্থী যাবে না। তবে একটা বিষয় বলি, তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কি জানো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের হার কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের হার কিন্তু 9 থেকে 10%। মানে ধরো যদি 50,000 পরীক্ষা দেয়, পাস করবে 5,000-এর কম। বুঝতে পারছো? তো এই পাশের হারে সাপোজ যদি বলি আমি, ধরো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 944টা সিট, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাস করে নাই, সাপোজ 944টা সিটের জন্য ওরা পাস করে নাই, ধরো পাস করলেও 900টা। এখন এই 44টা যে সিট বাড়তি আছে, এই 44টা সিট আর মানবিকের শিক্ষার্থীদের মধ্যে থেকে আবার নিয়ে দেবে, এটা ভিন্ন বিষয়। তবে মাথায় রাখবা, তোমরা যে বিভাগের শিক্ষার্থী হও, তোমাদের সাথে প্রতিযোগিতা হবে ওই বিভাগের শিক্ষার্থীদের। দেখা যাচ্ছে সাপোজ মানবিকে এই বি ইউনিটে মানবিকে ধরো 80 পেয়ে ফার্স্ট হলো সাপোজ, বিজ্ঞান বিভাগে দেখা যাচ্ছে 70 পেয়ে ওই ছেলেটা ফার্স্ট হয়েছে। কারণ ওই বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী যে রেজাল্টটা পাবলিশ হবে আলাদাভাবে, ওদের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যেই আলাদা করে রেজাল্ট দেবে, আবার মানবিকের শিক্ষার্থীদের আলাদা করে রেজাল্ট দেবে, বাণিজ্য যারা আলাদা করে রেজাল্টটা দেবে, বি ইউনিটেরই 3টা রেজাল্ট পাবলিশ করবে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে মানবিকের যারা আছো তোমরা মাথায় রাখবা যে তোমাদের জন্য 1760টা সিট, তোমার পজিশন কত দরকার ভাইয়া তুমি মাথায় রাখবা। তুমি সবসময় চেষ্টা করবা যে টপ 5-এর ভিতর, টপ 500-এর ভিতর থাকার, তাহলে তুমি এমনিতেই 1000-এর ভিতর থাকবা। যে কাট মার্ক কত হয়, কিভাবে কি করবা সেটা সামনে আসতেছে। আর এখন আসি আমরা ডিইউতে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রশ্ন এবং মান বন্টন। তোমরা যে ইউনিটের পরীক্ষা, মানে যে বিভাগের শিক্ষার্থী হও, সায়েন্স আর্টস কমার্স যে বিভাগের হও, বি ইউনিটে পরীক্ষা দিলে তোমার এইখানে বাংলাতে 15টা এমসিকিউ আসবে, ইংরেজিতে 15টা এমসিকিউ আসবে, আর জিকেতে 30টা। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে রিটেন এবং এমসিকিউ 2টা পার্টি পরীক্ষা হয়। তো এইখানে দেখো কি বলছি আমি, এমসিকিউ পার্টে মানে 60 মার্ক, এমসিকিউতে কত মার্ক 60 মার্ক, আর রিটেনে কত 40 মার্ক। তাহলে এই রিটেন এই এমসিকিউ 60 মার্কের ভিতরে বাংলা থেকে আসবে 15 মার্ক, ইংরেজি থেকে আসবে 15 মার্ক, আর জিকে থেকে আসবে 30 মার্ক। আর এই যে তোমার রিটেন বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, মোট 40 মার্ক। আর এসএসসি প্লাস এইচএসসি দুইটার জিপিএ মিলিয়ে তোমার হবে 20 মার্ক। অর্থাৎ টোটাল পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের 120 মার্ক। এই 20 মার্ক হবে রেজাল্টের উপরে, আর 100 মার্ক হবে এমসিকিউ আর রিটেনের উপরে। এখন এই এসএসসি আর এইচএসসি রেজাল্টটা কিভাবে যুক্ত করবে আমি তোমাদের একটা বিষয় বলি। ধরো তোমার এসএসসি রেজাল্ট, এই এসএসসি রেজাল্ট 3.50, তাহলে যে রেজাল্টই থাকুক এসএসসি রেজাল্ট ইনটু 2, তাহলে আবার এইচএসসি রেজাল্ট ধরো তোমার 4 পয়েন্ট বরাবর 4 পয়েন্ট ধরলাম ইনটু 2, মানে তোমার এসএসসি রেজাল্ট এইচএসসি রেজাল্ট ইনটু 2, মানে 2 দিয়ে গুণ দেবা তোমার যে রেজাল্টটা আছে এসএসসি রেজাল্ট ইনটু 2, আবার এইচএসসি রেজাল্ট গুণ 2 দেওয়ার পর দেখো কত হয় 3.5, মানে 3.5 দ্বিগুণে কত হয় 7, আর এখানে কত 4 দ্বিগুণে 8, তাহলে 8 7 কত 15। তাহলে তুমি জিপিএতে পাইছো কত 15 মার্ক, 20-এ 15 পাইছো। আর এমসিকিউতে আবার রিটেনে আলাদা করে কিন্তু 5 মার্ক আছে, সেটা আমরা সামনে আসতেছি। তাহলে তো বুঝতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 120 মার্কের পরীক্ষা হবে, যেখানে 20 মার্কের হবে আমাদের জিপিএ এর উপর ভিত্তি করে মার্ক দেবে। আর এই যে রিটেন এবং এমসিকিউ, রিটেনে 40 মার্ক আর এমসিকিউতে 60 মার্ক। এমসিকিউ আসবে কোথা থেকে ভাইয়া? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টা সাবজেক্ট থেকে। আর রিটেন বাংলা এবং ইংরেজি। এখন আসি নেগেটিভ মার্ক নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যেহেতু পরীক্ষা দেবা, নেগেটিভ মার্ক সম্পর্কে জানবা না, এটা কেন হয়? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তো নেগেটিভ মার্ক আছে।
প্রতি একটা ভুলে 0.5 মার্ক কাটা। তাহলে তার মানে তোমার 4টা ভুলে 1 মার্ক কাটা, 1টা মার্ক কাটা হয়ে যাবে। এখন অনেকে বলবো তাহলে 1টা মার্ক কাটা হয়ে গেছে। ভাইয়া 1টা মার্ক কিন্তু তোমার হওয়া মার্ক থেকে, ধরো তুমি 15টা এমসিকিউতে, সাপোজ বাংলা 15টা এমসিকিউতে, তোমরা কি বুঝতে পারতেছো? বাংলা 15টা এমসিকিউতে তুমি ধরো 8টা প্রশ্ন হয়েছে, 15টা দাগাইছো, সাপোজ শুনো 8টা হয়েছে, তাহলে 8টা হয়েছে, 8টায় কত মার্ক? 8 মার্ক। আমি একটু মুছে দিই এগুলো, আমি অন্য কালি দিই, দাঁড়াও একটু। এই বিষয়গুলো আমরা অনেকে বুঝতে পারি না, এই জন্য আমাদের পরীক্ষার সময় আমরা অনেক দাগানোর চেষ্টা করি। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি বাংলাতে 15 মার্ক, 15টার ভিতরে তুমি কয়টা দাগাইছো? 15টা দাগাইছো, হয়েছে কয়টা? 8টা। তাহলে 8টা মার্ক কত? 8 মার্ক। ভুল হয়েছে কয়টা ভাইয়া? ভুল হয়েছে 60টা। তাহলে 60টা ভুলে মার্ক কাটা যাবে কত? দেখো 60টা ভুলে 0.25, তার মানে 1.75। তাহলে 1.75 মার্ক কিন্তু তোমার মাইনাস হচ্ছে। কেন এই মাইনাস মার্কটা তোমার? কিন্তু এই যে 8 মার্ক পাওয়া, মানে তুমি পাইছো 8টা যে রাইট হয়েছে প্রশ্ন, এই রাইট হওয়া প্রশ্ন থেকে তোমার কিন্তু এই 1.75 কাটা যাবে। তাহলে 8 মাইনাস 1.75, তাহলে কত হয় দেখো তো? 6.25। তার মানে দেখো তোমার 8 মার্কের গুণে কিন্তু তোমার 8 মার্ক থেকে কিন্তু এখন মার্ক চলে আসছে কত? 6.25। এই জিনিসটা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা যে প্রশ্ন 100 মার্কের ভিতরে 100 পাওয়ার কখনই টার্গেট করবে না। জানো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ছেলেটা ফার্স্ট হয় সে কিন্তু 100% মার্ক পায় না, মানে 100 মার্কের ভিতরে 100 পায় না। সো তুমি কেন 100 মার্কের ভিতরে 100 পাওয়ার চেষ্টা করবা? বুঝতে পারছো? তোমার টার্গেট থাকবে সবসময় 80% মার্ক। তুমি এমনিতেই টপ 5 এর ভিতরে থাকবা, টপ 100 এর ভিতরে থাকবা 80% মার্ক পেলে। আর এই 80 মার্ক পায় সর্বোচ্চ 2-3 জন করে। তো যাই হোক, এই বিষয়ে আমরা সামনে বলবো, কথা এটা না বলি। তাহলে প্রতিটা ভুলে কয়টা? আমার 0.25, আর একটা রাইট অ্যান্সারে, মানে প্রতিটা প্রশ্নে মার্ক কত? 1 মার্ক করে। রাইট অ্যান্সার হলে 1 মার্ক পাবা, আর ভুল অ্যান্সার হলে 0.25 মাইনাস কাটবা। এখন আসি পাস মার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। দেখা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমসিকিউ পাস মার্ক, প্রতিটা সাবজেক্টে আলাদা করে পাস মার্ক আছে। দেখো বাংলা যে 15টা এমসিকিউ আছে সেখানে তোমার 5 মার্ক মিনিমাম পাইতে হবে। ইংলিশে যে 15টা এমসিকিউ আছে সেখানেও 5 মার্ক মিনিমাম পেতে হবে। জিকে 30 মার্ক, সেখানে মিনিমাম 10 পাইতে হবে। দেখা গেল সাপোজ আমি তোমাদেরকে বলি, আরেকটা বিষয় বলি, রিটেনেরটা বলে দিই, তারপর আসতেছে ওইটা। রিটেনে যে আমাদের 20 মার্ক বাংলায়, 20 মার্ক ইংরেজিতে, এই যে 20-20 40 মার্কে বাংলাতে মিনিমাম 5 মার্ক পেতে হবে, ইংরেজিতে মিনিমাম 5 মার্ক রিটেনে পাইতে হবে। এবং দুইটা যোগ করে আবার 10 হলে কিন্তু তুমি পাস করবা, ব্যাপারটা এমন না। দুইটা যোগ করে আবার মিনিমাম তোমার 11 হইতে হবে, মিনিমাম দুইটার যোগফল। মানে ধরো তুমি একটাই বাংলাতে মিনিমাম, মানে বলছো কি বাংলায় মিনিমাম তোমার 5 পেতে হবে, ইংরেজিতে মিনিমাম 5 পেতে হবে। এখন তুমি ধরো ইংরেজিতে মিনিমাম 5 পেয়েছো, এখানে তোমার 7 পাইতে হবে বা 6 পাইতে হবে, মিনিমাম 6 পাইতে হবে আরেকটাই, মানে 11 যোগফল। এই বাংলা ইংরেজি রিটেনের যোগফল তোমার 11 মার্ক হইতে হবে, তাহলে তুমি পাস করছো। এখন আসি এই যে এমসিকিউ যে পাস মার্কের ক্রাইটেরিয়া, এমসিকিউতে যদি তুমি পাস না করো তাহলে রিটেনের খাতা তোমার দেখবে না। আবার বলতেছি, এমসিকিউ গুলোতে যদি তুমি পাস না করো তাহলে রিটেনের খাতা তোমার দেখবে না। এইখানে যে বিষয়গুলো দেখো, এইখানে একটা জিনিস বলি তোমাদেরকে, ধরো জিকেতে তুমি পাইছো কত? 18, সাপোজ খেয়াল করো 30-এ 18 পাইছো, যোগ ইংরেজিতে ধরো, বাংলাতে পাইছো তুমি ধরো 8, যোগ ইংরেজিতে পাইছো 4.75, খেয়াল করো 4.75, 4.75, তুমি কিন্তু ফেল। কারণ বলছি কি দেখো, ইংরেজিতে মিনিমাম 5 পেতে হবে, যে কোনো সাবজেক্টে মিনিমাম, এই যে বাংলা এবং ইংরেজি যে কোনোটায় মিনিমাম 5 পেতে হবে। আবার জিকেতে 30-এর ভিতরে 10 পেতে হবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবা যে 4.75 আর 5 মানে 4.90 যাই বলি আমরা, এগুলো কিন্তু তুমি ফেল হিসেবেই গণ্য হবা। তুমি যতই পাও, জিকেতে ধরো তুমি 28 পাইছো সাপোজ 30-এ, বাংলাতে ধরো 12 পাইছো 15-তে, বাট ইংরেজিতে তুমি পাইছো 4.50 সাপোজ, তুমি কিন্তু ফেল। আবার ধরো বাংলাতে তুমি পাইছো 4.75 বা 4.50, এই ইংরেজিতে পাইছো 12, ফেল। তার মানে কি তোমার এইগুলো প্রত্যেকটা ক্রাইটেরিয়া মানে মাথা, মানে পাস মার্ক উঠাইতে হবে। মানে ধরো তুমি এইচএসসি রেজাল্টের মতো, তুমি 13টা সাবজেক্টে ধরো 12টা এ প্লাস পাইছো, বাট একটা ফেল করছো, তাহলে কি পাস বলে গণ্য হবে না। তো এই ক্ষেত্রেও তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এখানেও কিন্তু তোমার ওই বিষয়টা বলে দিচ্ছে যে পাস মার্ক কত ভাইয়া? পাস মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 মার্ক, বাংলাতে এমসিকিউ 15 মার্কের ভিতরে 5 মার্ক, আর ইংরেজি 15টা এমসিকিউর ভিতরে 5 মার্ক হলো 5, জিকে হলো 10, আর রিটেন হলো 5 মার্ক, ইংরেজিতে 5 মার্ক, মানে বাংলায় 5 মার্ক পাইতে হবে, ইংরেজিতে 5 মার্ক পাইতে হবে, টোটাল 11। এখন এইগুলো তো বুঝলাম, আবার রিটেন এমসিকিউ দুইটা মিলিয়া 100 মার্কের যে পরীক্ষা হবে, সেই 100 মার্কের ভিতরে তুমি যদি 40 পাও রিটেন এমসিকিউ মিলিয়া, তাহলে তোমার মানে তুমি পাস
মানে পাস উত্তীর্ণ শিক্ষার্থী হিসেবে মানে তোমার সিরিয়ালে নাম্বার আসবে, মানে পজিশন আসবে। আর একটা বিষয় বলি, তুমি যদি পাস করতে পারো, আমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সহজ বিষয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করা যত সহজ, পাস করা আরো সহজ। আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করা যত কঠিন মানে সহজ, পাস করা আরো সহজ। মানে তুমি যদি শুধু পাস করতে পারো তাহলে তোমার পজিশন চলে আসবে 5,000-এর ভিতরে, মিনিমাম 5,000 ভিতরে, শুধু যদি পাস করো। আর পাস মার্ক থেকে যদি তুমি 15 মার্ক একটু পাও, 15 মার্ক একটু বেশি পেলে তুমি 1500-এর মধ্যে সিরিয়াল চলে আসবে। 5 মার্ক থেকে 15 মার্ক বেশি পেলে, 5 মার্ক থেকে তুমি যদি 20 বেশি পাও তাহলে 1000-এর ভিতরে, 5 মার্ক থেকে যদি তুমি 25 বেশি পাও তাহলে 500-এর ভিতরে। যাক, এটা সামনে আসতেছে। তাহলে 100 মার্কের ভিতরে রিটেন এমসিকিউ মিলিয়ে আমার 40 মার্ক পাইতে হবে। 40 মার্ক না পেলে আমি কিন্তু ফেল হিসেবে গণ্য হব। এখন দেখো, বাংলা যে 15 মার্কের এমসিকিউ কোথা থেকে আসে? আচ্ছা, এই যে পিছনের মানে আমি যে কথাগুলো বললাম এগুলো বুঝতে পারছো তোমরা? যদি প্রশ্ন আছে কোনো বলো আমাকে, সমস্যা নেই। এইগুলো কি বুঝতে পারছো, এই বিষয়গুলো আমি যে বললাম? সবাই সবাই বুঝতে পারছো? সবাই বলো ভাইয়া। বাকিরা বুঝতে পারছো? দেখো, বাংলা যে 15 মার্কের এমসিকিউ গুলো আসবে, এই এমসিকিউ গুলো কোথা থেকে আসবে? এই এমসিকিউ গুলো সাহিত্য পাঠ থেকে আসবে, এই এমসিকিউ গুলো সহপাঠ থেকে আসবে, ব্যাকরণ অংশ থেকে আসবে, মুখস্থ অংশ, 4টা অংশ থেকে আসবে। এখন এই যে অনেক মনে হইতে পারে যে অনেকগুলো পড়া, সামনে আসতেছে, সমস্যা নেই, তবে আসবে 4টা অংশ থেকে। সাহিত্য পাঠ বলতে আমি এখানে গদ্য আর তোমাদের এই যে পদ্য আছে এগুলো বুঝাচ্ছি। তোমাদের এই এইচএসসিতে যে তোমরা 14টা গদ্য পদ্য পড়ছো না, ওইগুলো। সহপাঠ কি ভাইয়া? নাটক উপন্যাস। ব্যাকরণ অংশ তোমরা যে ব্যাকরণ পড়ছো এইচএসসিতে, তার পাশাপাশি 9-10-এর ব্যাকরণ থেকেও কিছু পড়তে হবে। মুখস্থ অংশ কি ভাইয়া? মুখস্থ অংশ ওই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিবেশিক শব্দ, এইগুলো। এখন দেখো, সাহিত্য পাঠের ভিতরে আমরা কি পড়বো? এই যে গদ্য 7টা আর পদ্য 7টা, সব আমাদের কিন্তু শর্ট সিলেবাস যেগুলো আছে ওইগুলোই পড়বো, এনাফ। সহপাঠ নাটক উপন্যাস। ব্যাকরণ অংশ দেখো, ব্যাকরণ অংশ কতগুলো পড়া দেখো, ধ্বনি ও বর্ণ, উপসর্গ, বাক্য প্রকরণ, সন্ধি বা কারকোক্তি, মানে এখানে তোমার 21টা চ্যাপ্টার আছে। এখন তোমাদেরকে আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি তোমার মনে হয় 21টা চ্যাপ্টার পড়তে হবে ভাইয়া? না। এই জিনিসটাই ভুল করে শিক্ষার্থীরা। মনে করো বই নিয়া আর কোচিং এ ভর্তি হয়ে মনে করো এই ধারাবাহিকভাবে সব করতে থাকে। ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন ও প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসবে না, অনুসর্গ থেকে জীবন ও প্রশ্ন আসবে না, বাচ্য থেকে প্রশ্ন আসবে না, দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন আসবে না, বচন থেকে প্রশ্ন আসবে না। এখন এইগুলো যদি তুমি কুত্তার মতো পড়ো, কাজ লাভ আছে? এবার কারক কোথায়? হোয়ার ইজ কারক? কারকটাকে লেখে নেই। এই যে কারক বিভূতি থেকে প্রশ্ন আসবে না। এখন এইগুলো জানতে হবে। এগুলো জানবে কিভাবে? প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। এখন এইগুলো আমরা কি করতে হবে? স্কিপ করতে হবে। এগুলো আবার অন্য বিশ্ববিদ্যালয়ে আসবে, বাট আমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে পরীক্ষা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট, তাহলে মাথায় রাখতে হবে এখান থেকে কি পড়তে হবে? ধ্বনি ও বর্ণ, উপসর্গ, বাক্য প্রকরণ, সন্ধি, উচ্চারণ, সমাস। একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাই, আমাদের কি মানে কোশ্চেন ব্যাংক কি পড়তে হবে? কোশ্চেন ব্যাংক কোশ্চেন প্র্যাকটিস করবা। পড়তে হবে বলতে কি, হ্যাঁ, তুমি কোশ্চেন ব্যাংকটা যদি দেখো তুমি বুঝতে পারবা যে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিরকমের, তুমি একটা মানে ধারণা পাবা। তোমাদের চিন্তা নাই, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সাজেশন দিয়ে দেবো। বাংলা ব্যাকরণ তোমরা 8টা পড়ো, 8টা চ্যাপ্টার পড়বা, 8টা। তোমাদের বাংলা একটা সাজেশন আমি বলি, দেখো এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই। গত 5 বছরে, এখন 5 বছরে টানছি কেন, 2020-21 শিক্ষাবর্ষ থেকে কিন্তু রিটেন চালু হয়েছে। তোমরা তো জানো যে এর আগে কিন্তু রিটেন ছিল না, তাই না? এর আগে কিন্তু 200 মার্কের পরীক্ষা হইতো, 120 মার্কের এমসিকিউ থাকতো। তো তোমরা কিন্তু বারবার একটা জিনিস শুনো, এই বিষয়টা শুনতে পাও, হয়তো বা শুনবা যে এসএসসির যে মুনির চৌধুরীর যে বইটা আছে বাংলা ব্যাকরণ, ওইটা তোমরা খাইয়ে ফেলো তাহলেই হয়ে গেছে। শুনো না এরকমের কথা? ভাইয়া, এখন আর দরকার নেই এগুলো, কারণ এটা আগের কথা। ঠিক মানে আগে যে 200 মার্কের এমসিকিউ আসতো, 200 মার্কের পরীক্ষা, সেখানে এখন আসে 120 মার্কের। আগে 120 মার্ক তো এমসিকিউ থাকতো, এখন শুধু 60 মার্কের এমসিকিউ। এখন দেখো, গত 5 বছরে রিটেন চালু হওয়ার পর থেকে প্রশ্নগুলো কোথার থেকে আসছে? মুখস্থ অংশের কথা বলি প্রথমে। প্রথম বছর আসে 3টা, তারপরে আসছে 1টা, তারপরে আসছে 4টা, তারপরে 2টা, তারপরে 1টা। তার মানে যদি গড় হিসেব করি, দেখো 1 2 3 3 4 কত, 7 7 8 8 আর 3 কত হয়? 11। 8 আর 3 কত? 11। তাহলে 5 তুমি 11 তুমি 5 দিয়ে পূরণ করো, তাহলে 5 2 10। দেখা যাচ্ছে 2 থেকে 3টা গড়ে প্রতি বছর কি এমসিকিউ মুখস্থ অংশ থেকে প্রশ্ন আসে। খেয়াল করো, এগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে দিছি, এগুলো ভিত্তিহীন কথা না ভাই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অ্যানালাইসিস করে দেবে না তোমার কেউ ফ্রিতে। 2 থেকে 3টা এমসিকিউ মুখস্থ অংশ থেকে চলে আসে। ব্যাকরণ অংশ একটু খেয়াল করো,
3টে আসছে প্রথম, 3 পরেরটা আসছে 4টা, পরের বছর আসছে 5টা, পরের বছর 9টা, হিউজ আসছিল। পরের বছর এগুলো 15টা এমসিকিউর ভিতরে, বাংলার কথা বলতেছি, 15টা এমসিকিউর ভিতরে এগুলো। তাহলে 4 9 13, 13 আর 5 কত 18, 18 আর 4 22, 22 আর 3 23। তার মানে কি প্রতি বছর 23, 22 আর 3 25, 25 তাহলে 5 দিয়ে ভাগ দাও 5, তাহলে প্রতি বছর 5 থেকে 6টা প্রশ্ন ব্যাকরণ থেকে আসতেছে গড়ে। উপন্যাস থেকে দেখো প্রথম আসছিল 2টা, পরে 2টা, পরে একটা, পরের 2 বছর কিন্তু এই লাস্ট 2 বছরে কিন্তু উপন্যাস নাটক থেকে প্রশ্ন আসে নাই। এখন তার মানে আসবে না ব্যাপারটা এমন না, তুমি এখানে গড়ে নাটক উপন্যাস থেকে একটা একটা করে ধরে নাও, প্রতি বছরই আসে একটা একটা করে, এরকম আসে। মানে এবছর যা মানে এই 2 বছর যা আসে নাই, কেমন আসে নাই, ওই যে উক্তি দিয়া মানে ব্যাকরণ আইটেমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এগুলো আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো না। তো যাই হোক, এখন আসি বাংলা প্রথম পত্র। দেখো 8 4 4 4 8 4 4 8 8 16, 16 8 4 কত হলো, 16 8 6 22, 22 8 27টা। সবচেয়ে বেশি আসে বাংলা প্রথম পত্র গদ্য পদ্য থেকে। তার মানে প্রতি বছর 6 থেকে 7টা প্রশ্ন আসে গদ্য পদ্য থেকে। এখন তোমার কিন্তু এই পড়াগুলো, এখন ব্যাকরণ থেকে যে 5টা 6টা প্রশ্ন আসে, এখন এই 4টা 5টা 6টা প্রশ্নের জন্য তুমি কি এই 21টা টপিক পড়বা? না ভাইয়া, এই 5টা 6টা প্রশ্নের জন্য আমি সর্বোচ্চ 8টা টপিক বলবো, এবং ইনশাল্লাহ ওই 8টা টপিক থেকেই প্রশ্ন আসবে। এবং আমি তোমাদেরকে একটা বিষয় বলে দিই, এখানে সাজেশন লেখা রাখো, বানান এবং উচ্চারণ এই দুইটা থেকে মাস্ট দুইটাও থাকতে পারে, মিনিমাম একটা পাবা। খেয়াল করো, সন্ধি এবং সমাস দুইটাও থাকতে পারে, আবার একটা মিনিমাম পাবা। বাক্য প্রকরণ এবং হলো আরেকটা কোথায়, পদ প্রকরণ কোথায়, এই পদ প্রকরণ দুইটা থেকে দুইটাও পেতে পারো, অথবা একটা পাবা মিনিমাম। উপসর্গ এবং ধ্বনি ও বর্ণ দুইটা থেকে দুইটাও পেতে পারো, আবার একটা পাবা মিনিমাম। ক্রিয়ার কাল, এই নত্য সত্য বিধানটা তোমার বানানের ভিতরে কিন্তু চলে আসে। আর এই অভিধান, বর্ণনাক্রম, আর হলো ধ্বনি পরিবর্তন, এই যে চ্যাপ্টার কটা বলছি এনাফ, এই চ্যাপ্টার কটা থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসবে। কয়টা তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। এই 11টা টপিক, 11টার ভিতরে দেখা যাচ্ছে 10টা টপিক হবে সর্বোচ্চ মিলিয়ে। ক্রিয়ার কালটা এটা এমনিতেই তোমার এক বছর আসে বা আসে না, তার মানে তোমরা সর্বোচ্চ, আমি এই সাজেশনটা দেই তোমাদেরকে আপাতত। দেখো এই যে 10টা টপিক বলছি, 2 3 4 5 6 7 8 9 10টা, এই 10টা টপিক এনাফ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ব্যাকরণের একবারে সর্বোচ্চ কমন তুমি পাবা ভাইয়া, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। এখন তুমি যদি মনে করো ভাইয়া আমি কারক বিভক্তি পারি না, এটা নিয়ে আমি মাথা ঘামাবো, ভাইয়া আমি জীবনও একটা বিষয় বলি, আমার অ্যাডমিশন টেস্টে আমি কারক বিভক্তি পারি নাই, স্কিপ করছি, প্রকৃতি পড়তে পারি নাই, স্কিপ করছি আমি, তারপর আমি রাজশাহীতে 75.10 মার্ক পেয়েছি, বুঝতে পারছো? ভাইয়া সব পাওয়া লাগে না, সব পারা লাগে না, তুমি এই জিনিসটা সব পারে কারা জানো, সব জানতারা জীবনও চান্স পায় না, সব জানতারা জীবনও চান্স পায় না, এটা মাথা রাখবা। গাধা, যারা গাধা তারা চান্স পায় না, কুত্তার মতো পড়ে। সবসময় মাথা রাখতে হবে কোনটা আসে না, কোনটা দরকার, এইগুলো মাথা রাখতে হবে। যাই হোক, এই বিষয়ে আমরা সামনে আসতেছি। এখন দেখো মুখস্থ অংশ, তাহলে আমরা এই দেখো আমরা কি বললাম, সাহিত্য পাঠ গদ্য 7টা পড়তে হবে, পদ্য 7টা পড়তে হবে। কিভাবে পড়বা ভাইয়া আছে, দেখাই দেবে, চাপ নাই। নাটক কিভাবে পড়বা, উপন্যাস কিভাবে পড়বা, চাপ নেই, ভাইয়া আছে। কোন বই পড়বা বলে দেবো, সমস্যা নাই, দেখো খালি। মুখস্থ অংশ দেখো, মুখস্থ অংশ কোথা থেকে পড়বো ভাইয়া, মুখস্থ অংশ পারিবেশিক শব্দ থেকে বাস্ট প্রশ্ন আসবে। ঢাবির কথা বলতেছি, এই যে 8টা মুখস্থ অংশের কথা বলছি, 8টা অংশ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে না, এখানে 8টা মুখস্থ অংশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসে, এই জন্য দিচ্ছি এখানে। তো এখানে পারিবেশিক শব্দ পড়বা, শব্দার্থ, এই শব্দার্থগুলো আমরা বাংলা প্রথম পত্র বই থেকেই পড়ে নেব। শব্দার্থগুলো আমরা বাংলা প্রথম পত্র বই, যে গদ্য পদ্যের সাথে যে শব্দার্থগুলো আছে ওখান থেকে প্রশ্ন আসে। বিপরীতার্থক শব্দ আর সমার্থক শব্দ দুইটার ভিতরে যে কোনো একটা আসতে পারে, তবে নাও আসতে পারে, ওরকমের না, তবে আসবে, একটা পড়া লাগবে। বিগত সালের প্রশ্নগুলো পড়বো আমরা, হয়ে যাবে। বাগধারা মাস্ট পড়তে হবে, এক কথায় প্রকাশ মাস্ট পড়তে হবে। এই দুইটা টপিক থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা, পারিবেশিক শব্দ থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা, আর এই শব্দার্থ থেকে মাস্ট একটা প্রশ্ন পাবা। এখান থেকে 3টা প্রশ্ন হুবহু পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? তাহলে পড়তে হবে কি ভাইয়া, পারিবেশিক শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, অনুবাদ আর প্রবাদ প্রবচন, এগুলো পড়ার দরকার নেই। তাহলে আমাদের বাংলা মুখস্থ অংশ চলে গেল, ব্যাকরণ অংশ চলে গেল, সাহিত্য অংশ, নাটক অংশ চলে গেল। তাহলে কি কি পড়তে হবে সবই বলে দিলাম, এবং তোমাদেরকে দেখাই দিলাম চারটা, যে গত কোথায় গেল, নিচে মনে হয়, যে গত 5 বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন কয়টা আসছে সব কিন্তু দিয়ে দিছি। কোনো আমি আওবাও সারা, মানে উইদাউট ভিত্তি, কি বলে উইদাউট বেস কথা বলি না, উইথ প্রমাণ আমি তোমাদেরকে দেখাই দিলাম। কথা বুঝতে পারছো? শোনো, যে কোনো বিষয়ে আমি বলি তোমাদেরকে, একটা কোচিং যদি চান্স পাই দিত ভাইয়া, কোচিং এ 1 লক্ষ লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে চান্স পেয়ে যেত সব পোলাপানে। একই বই পড়ে, একটা জিনিস সিম্পল চিন্তা করো, একই বই পড়ে একজন টপ লিস্টে থাকে, একজন ফেল করে। একই বই পড়ে একজন পাস করে, একজন ফেল করে। কারণটা কি?
কারণটা কি তোমরা একটু চিন্তা করো। কারণটা হলো কোন জিনিসগুলো পড়তে হবে, এই যে সঠিক মেন্টরশিপটা না পাওয়ার কারণে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা স্কিপ করতে হবে, এইটা না জানাইয়া খালি গাধার মতো খালি খাওয়াচ্ছে, এইটা খাও এটা খাও এটা খাও এটা খাও, মানে নতুন সব ঢুকাচ্ছে, এই কারক পড়ো, প্রকৃতি প্রত্যয় পড়ো, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে। তারপর কি খায়, ওই ছেলেটা আর বিগত মানে পিছনে যে পড়ছে ওই পড়াগুলো রিভিশন দিতে পারে না, রিভিশনের অভাবে পরীক্ষা হলে যাইয়া ও কনফিউশন, ক হবে না খ হবে, গ হবে না ঘ হবে, এই কনফিউশন থেকে ওই পড়াটা মাথায় সব কারবার চলে যায়। তার মানে বেশি পড়াটা আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট কি, আমাদের ফ্যাক্ট হলো ভাইয়া কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এইটা জানা, এবং রুটিন ভাইয়া দিয়ে দেবে প্রতিদিনের রুটিন, ওইগুলো স্কিপ মানে ওইগুলো সুন্দর করে পড়া কমপ্লিট করা। কীভাবে রুটিন করবা সামনে আসতেছি। এখন আসে ইংরেজি যে 15 মার্কের এমসিকিউ কোথা থেকে আসে, টেক্সট বুক থেকে আসে, গ্রামার পার্ট থেকে আসে, মেমোরাইজিং পার্ট থেকে। টেক্সট বুক থেকে কি আসবে ভাইয়া, টেক্সট বুক থেকে কোনো লাইন এখন আসার মতো নাই আমি মনে করি। তোমরা টেক্সট বুক থেকে শুধু মুখস্থ পার্টের জন্য মানে এই যে মেমোরাইজিং পার্টটা এগুলো পড়বা, কারণ টেক্সট বুক থেকে তোমাদের যে রিটেন 20 মার্ক আছে ইংলিশ আমরা কিন্তু রিটেন নিয়ে কথা বলতেছি না আজকে, রিটেন আবার আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। আমরা খালি এমসিকিউর কথা বলতেছি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি মানে জিপিএ কত লাগবে, আসন সংখ্যা কত, সেগুলো বলছি প্রথমেই। তো দেখো কি বলছে এখানে, যে টেক্সট বুকটা থেকে আমাদের লাইনগুলো মুখস্থ করার কিছু নাই, টেক্সট বুক কীভাবে পড়বা আমি বলে দেবো, সমস্যা নাই। টেক্সট বুক থেকে মুখস্থ অংশ তোমাদের 5টা ওয়ার্ড দেবে, মানে রিটেনে 5টা ভোকাবুলারি দেবে, মানে ওয়ার্ড দেবে, ওই ওয়ার্ড দিয়ে তোমার শব্দার্থ তৈরি মানে বাক্য তৈরি করতে হবে। তো ওই 5টা শব্দ হুবহু তোমার ব্যাকরণ বই বাংলা ইংরেজি টেক্সট বুক থেকে দেয়। তো ওইগুলো সহজ, সব খুবই সহজ দেয়, তোমার কমন পড়বে, এত চাপ নাই। আর মেমোরাইজিং পার্ট কোথা থেকে পড়বা সব বলে দেবো এটা পরবর্তীতে। গ্রামার পার্ট থেকে প্রশ্ন বেশি আসে, 10টার মতো গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসে, আর বাকি যে 5টা ওগুলো থেকে আসে এই মুখস্থ অংশ থেকে প্রশ্ন আসে। তো ব্যাকরণ গ্রামার কোথা থেকে আসে, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এই 2টা চ্যাপ্টার থেকে তোমার প্রায় হুবহু 3টা প্রশ্ন চলে আসে। তারপর পার্টস অফ স্পিচ থেকে প্রায় 2-3টা চলে আসে। তারপর হলো তোমার ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এগুলো থেকে আসে। যাই হোক আমরা সাজেশন দেবো, চাপ নাই। তাহলে আমরা বুঝতে পারছি ইংরেজি 15 মার্ক এমসিকিউ মোটামুটি 2টা অংশ থেকে আসে, গ্রামার পার্ট আর হলো মেমোরাইজিং পার্ট। টেক্সট বুক থেকে আমাদের মেমোরাইজিং পার্টটা একটু পড়ে নিতে হবে। এখন আসে জিকে 30 মার্ক। জিকে 30 মার্ক কোথা থেকে আসে, রিসেন্ট টপিকস, রিসেন্ট মানে সাম্প্রতিক জিকে গুলো আসে, প্রায় 6 থেকে 7টা প্রশ্ন চলে আসে সাম্প্রতিক। আর বাংলাদেশ পার্ট, বাংলাদেশ অংশ থেকে আসে, আর ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। তাহলে এই 3টা অংশ থেকে কিন্তু আমাদের সাধারণ জ্ঞান চলে আসে। এখন সাধারণ জ্ঞানের সাজেশন ভাইয়া আছে, সব দিয়ে দেবে, চাপ নাই, সাজেশন আমরা দিব ইনশাআল্লাহ। এখন দেখো আমি তোমাদের একটা বিষয় বলি, এইগুলো ছিল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিভাবে হয়, কত মার্ক লাগবে। আর একটা বিষয় কাট মার্কের কথা বলি নাই তোমাদের, এখানে আমি সবকিছু বলে দিলাম। এই যে দেখো মাইনাস মার্ক কত হবে, পাস মার্ক কত, এই যে পাস মার্কের কথা বললাম, এখানে একটু কাট মার্কের কথা বলে দিই। তোমরা মানে সব সময় টার্গেটে রাখবা তোমরা পাস মার্ক তোলার। তুমি একটু চিন্তা করো, আমি দেখাই তোমাদেরকে, এই জিনিসগুলো আমাদের জানি না বলেই আমরা অনেক সময় ভুল করি। আমরা টপ রেজাল্ট করার চেষ্টা করি সবাই, কিন্তু তুমি চিন্তা করো শুধুমাত্র তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ধরো, সাপোজ খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয় ধরো 1 লাখ পরীক্ষা দেবে, কত লাখ, 1 লাখ পরীক্ষা দেবে বি ইউনিটে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শুয়ে আছিস কেন, দাঁড়াই বস, টেবিলে বস, মোবাইল টিপতেছিস কেন। তাহলে 1 লাখ পরীক্ষা দিচ্ছে, তাহলে 1 লাখ পরীক্ষার ভিতরে দেখো পাশের হার কত ভাইয়া, 10 পয়েন্ট, 10%, নিচে থাকে পাশের হার 9 পয়েন্ট সামথিং। তো ধরো 10%, তাহলে 10% যদি 1 লাখের ভিতরে 10% পাস করে, দেখো তো তার মানে কত হয়, 10,000। তার মানে তুমি একটু চিন্তা করো ভাইয়া, 10,000 তুমি যদি শুধু পাস করো, তুমি পাস করলেই কিন্তু তুমি 90,000কে অতিক্রম করে তুমি 90,000-এর সামনে চলে আসতেছো। শুধু যদি পাস করো, পাস কত ভাইয়া, 40-এ, শুধুমাত্র যদি পাস মার্ক তুলতে পারো তাহলে তুমি কিন্তু 1 লাখের ভিতরে 90,000কে অতিক্রম করে চলে আসতেছো। আমার কথা বুঝতে পারছো? পাস মার্কটা তুমি যখন তুলতে পারতেছো তখন তোমার মাথায় থাকবে যে আমি কত রেজাল্ট করতে পারি। তোমাদেরকে একটা বিষয় বলি, তোমার যদি উইথ জিপিএ মানে জিপিএ সহ তোমার যদি 120 মার্কের ভিতরে একটু প্রশ্ন আমি এখানে বলি, এটা দিয়ে এখানে জিপিএ সহ একটু মুছে দেই, জিপিএ সহ তোমার যদি তুমি যদি এইখানে জিপিএ সহ তুমি যদি মনে করো মোটামুটি 77+ মার্ক পাও, 77+ মার্ক পাইলে তুমি এমনিতেই একটা সিট পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমার আসন নিশ্চিত। তাহলে তোমার ধরো সাপোজ তোমার যদি সাপোজ হয় জিপিএতে আমরা জানি কি 20 মার্ক, তো 20 মার্কে যার এসএসসিতে 5 আছে, মানে দুইটাতেই 5 আছে, তাহলে সে 20-এ 20 পেয়ে যাচ্ছে। তাহলে যদি 77 থেকে 20 যদি মাইনাস করি তাহলে লাগে কত, 57। ও যদি 100 মার্কের ভিতর 57 মার্ক পায়, তো 57 মার্ক পাওয়ার জন্য সাপোজ কি কি লাগে দেখো তো, এইখানে ধরো 40 মার্ক রিটেন, এখানে যদি ও 20 পায় তাহলে এই 60 মার্কের এমসিকিউর ভিতরে ও যদি ধরো বাংলাতে পেল 7, ইংরেজিতে পেল 7, আর এইখানে কত লাগে
জিকে 30 মার্কের ভিতরে যদি 14 পায়, তাহলে 14 আর 14 কত হলো? 7 7 14 আর 14 28, তাহলে 28 আর হলো 20, 58 এখানে এমনিতেই পেয়ে গেছে ও। আর এইখানে ধরো যদি ও পেয়ে গেছে কত, ধরো 20, এখানে 19 হতে পারে, ঠিক আছে। জিপিএ যদি 4.50 থাকে তাহলে 18 পাবা, তাহলে মোটামুটি তোমার কিন্তু এমনিতে একটা আসন কমপ্লিট হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এগুলো সবগুলো বলবো ভাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যতটা না কঠিন, মানে ফেল করা যতটা কঠিন, তার থেকে চান্স পাওয়া সহজ ভাইয়া, সত্যি বলছি। শুধু আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না, আমাদেরকে বুঝায় না, আমরা কোচিং এ ভর্তি হই না ভাই। তোমাদের একটা বিষয় বলি, আমি নিজে বাসায় বসে পড়াশোনা করছি, এবং বি ইউনিটে যারা সাকসেস হয়েছে, তুমি তো তোমার মেন্টর যারা আছে বা পরিচিত যদি ভাই থাকে, আপু থাকে, ওদের কাছে জিজ্ঞাসা করবা যে বি ইউনিটের জন্য কোচিং করা দরকার আছে কিনা। ভাই বর্তমানে কোচিং করাটা দরকারই নেই। আর কোচিং সব থেকে তোমার টাকা নেবে, এটা তো সব থেকে বড় বিষয়। টাকা নিলে ভালো কথা, ঠিক আছে, টাকা গেল, কিন্তু সব থেকে বড় যে বিষয়টা কাজ করে সেটা হলো তোমার, মানে তুমি বুঝতেই পারবা না। এখানে আমি সিম্পল বলি ভাইয়া, তোমাদেরকে এখানে তোমরা যারা আসো সবাই তোমাকে রেসপন্স করে একটু সুন্দর করে বলো। এখানে তুমি যে ক্লাস করতেছো, তুমি কিন্তু ফেসবুক লাইভে না, তুমি কিন্তু গুগল মিটে আসো, ডিরেক্ট তুমি আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমি বুঝতে পারিনি, ডিরেক্ট প্রশ্ন করতে পারতেছো, তোমার উইদাউট এনি হেজিটেশন, কোনো দ্বিধা নাই, যে তোমার পাশে কেউ আছে দেখতে পাচ্ছে, লজ্জা নাই, কোনো লজ্জাবোধ আছে, কিন্তু তোমার পাশে যখন তুমি অফলাইনে পড়বা, তোমার পাশে কেউ আছে, তুমি কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসাই করতে পারবে না। আর একটা বিষয় হলো 200-300 স্টুডেন্ট যদি একত্রে পড়ে, ওই স্টুডেন্টটা কেমনে জিজ্ঞাসা করবে? আর ওই যে কোচিং সেন্টারে তুমি কিন্তু এখানে ডিরেক্ট সরাসরি প্রশ্ন করতেছো, তোমার বাসায় তুমি থাকতেছো, তোমার কেউ দেখতেছে না। ভাই আমি এটা বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে দিন। আবার মনে করো মন চাইলে রেকর্ড ক্লাসটা দেখতে পারবো পরে। কিন্তু বি ইউনিটের জন্য বলতেছি আমি, তুমি তোমার কাছে যেই কোচিং সেন্টারটা অনলাইন কোচিং করো, তুমি বাসায় বসে, বাহিরে তুমি যাবা ভাইয়া, তোমার মনে হতে যে আমি অমুক মেসে থাকবো ভাইয়া, 3 মাস 90 দিন তুমি বাহিরে কোপ আপ করতে করতেই তোমার 3 মাস চলে যাবে। বা তোমার যাদের সাথে প্রতিযোগিতা করবা, তারা কি তোমার মতো বসে আছে? তুমি দেখবা জন্ডিস হয়েছে, জ্বর হয়েছে, এক জায়গায় পানি, এক জায়গায় খাপ খাওয়ানো, তারপর দেখবা ঠিকই। ভাই এগুলো আমি বুঝি ভাই, আমার এই 3-4 বছরে তোমাদের আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা ভর্তি হচ্ছে, তারপরে ভাইয়া ভর্তি হচ্ছে কম রাখেন, হ্যাং রাখেন, ত্যাং রাখেন, ঠিক আছে, বাট এই যে সময়টা লস করে না, এই সময়টা কোথায় পাবা তোমরা? এই জন্য বলি বারবার, বাসা বসে যেই কোচিং সেন্টারটা, যেই মেন্টরটা তোমার কাছে ভালো মনে হয়, তুমি সেখানে ভর্তি হও, বাট বাসায় বসে পড়ো। তুমি যেখানে প্রশ্ন করতে পারবা উইদাউট এনি এজিটেশন, যে ভাইয়ের কাছে প্রশ্ন করতে পারতেছি, ভাইয়ের কাছে হেল্প পাচ্ছি, সবকিছু, তুমি সেখানেই ভর্তি হও। এখন এই যাই হোক, এগুলো হলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে যে ভাইয়া, মানে প্রশ্ন কোথা থেকে আসে, এগুলো তো দেখাইলাম, কোনো প্রশ্ন আছে জানার, আর কোনো বিষয় আছে? যে আবেদন যোগ্যতা কত লাগবে বলে দিলাম, যে আর্টসের স্টুডেন্ট হলে 7.50 7.50 হলে হয়ে যাবে, বাণিজ্যের হলেও 7.50 হলে হবে, আর বিজ্ঞান ইউনিটের যদি হও তোমার 8 পয়েন্ট লাগবে। মোট আসন কত? মোট আসন প্রায় 3000-এর মতো, সেখানে 1700 আসন হলো তোমার মানবিকের জন্য, 900 সামথিং, প্রায় 1000-এর মতো তোমার আছে বিজ্ঞান বিভাগের জন্য, আর 200, প্রায় 300-এর কাছাকাছি, 283 সামথিং তোমার হলো বিজ্ঞান বাণিজ্য শাখার জন্য খ ইউনিটে। আর প্রশ্ন মানবন্টন 60 মার্কের এমসিকিউ আসবে সবার জন্যই, মানবিক হও আর বিজ্ঞান আর বাণিজ্য সবার জন্য 60 মার্কের পরীক্ষা। সেখানে 15 মার্ক আসবে, 60 মার্কের এমসিকিউ থাকবে, আর 40 মার্কের রিটেন থাকবে। 15 মার্ক হবে বাংলা, 15 মার্ক ইংরেজি, 30 মার্ক জিকে মানে সাধারণ জ্ঞান, আর 20 মার্ক বাংলাতে রিটেন, 20 মার্ক ইংরেজিতে রিটেন। সাজেশন পরামর্শ বলে দিলাম। পরীক্ষার তারিখ সম্ভাব্য এখন কি মাস? আগস্ট মাস, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের ভিতরে তোমাদের পরীক্ষা হবে, নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। কোনো প্রশ্ন আছে ভাইয়া? বলো, কোনো প্রশ্ন থাকলে বলো ভাইয়া, আমি তোমাদের রাগারাগি করার মতো টিচার না ভাইয়া। আমি ভাই ওই রকমের মানুষ যে আমার সাথে সবসময় কমফোর্ট ফিল করে, আমার যে প্রশ্ন করতে পারো তুমি অলওয়েজ। প্রবলেম ছিল হচ্ছে জিকে নিয়ে। জিকে তো মানে সিলেবাস তো অনেক বড়, এটা কিভাবে করব? জিকে সিলেবাস কোনো চাপ নেই ভাই, আছে না, দরকার নেই ভাইয়া, চিন্তাই করো না। জিকে এখন বইটার বলে দিচ্ছি কি কি বই পড়তে হবে বলে দিই। তো ওই বইটা যে, মানে আমরা বলি কি, একটা বই কিনতে বলি, বই কেনার পর হুঁশ থাকে না, বই কেনার পর ভাইয়া ওই বইটা কি সব পড়বো? না ভাই, ওই বইটা সব পড়ার দরকার নাই। কি কি পড়তে হবে বলে দিচ্ছি আমি তোমাদেরকে। আর বুক লিস্ট, এই খাতা চ্যাপ্টার চেঞ্জ করো, বুক লিস্ট বলে দিচ্ছি কি কি বই কেনবা ঢাবির জন্য। ভাই এটা দেখছিলাম এর আগের মিটিং। হ্যাঁ, এখানে সাজেশনের কথা বলে দেবো, কি কি পড়া লাগবে বলে দিচ্ছি। দেখো সিম্পল, আরেকবার একটু বলে দিই তোমাদেরকে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা আমরা কি কিনবো ভাইয়া? অভিযাত্রী বইটা কিনে নেব, বাংলা ব্যাকরণ এবং প্রথম পত্রের জন্য এনাফ অভিযাত্রী। আর তার সাথে আমাদের সহপাঠ বইটা থাকবেই, সাহিত্য পাঠ মানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এইচএসসিতে যেটা পড়ছি ওটা থাকবে। আর এটিএম মুখস্থ পাঠের জন্য এটিএম বইটা কিনবো। আর কোনো বাংলা বই তোমার টেবিলের সামনে রাখবা না, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও এনাফ, আর কিছু দরকার নাই। যে স্টুডেন্ট আমি বলি টপার যারা হয়েছে, যারা টপ লিস্টে আছে বা যারা চান্স পেয়েছে, তারা একই বই বারবার পড়ে, তারা বেশি বই পড়ে না। আমি বলতেছি একই বই তারা বারবার পড়ে।
আমি অ্যাডমিশন টেস্টে 12 থেকে 14 বার রিভিশন দিয়েছি এক একটা চ্যাপ্টার। রিভিশন না দিলে তুমি ভুলে যাবে ভাইয়া, প্রশ্নগুলো করবি কনফিউশন টাইপের। ইংরেজির কথা বলি, ইংরেজি তুমি যেহেতু ঢাবিতে পরীক্ষা দেবা, টেক্সট ট্যাক্স বইটা রাখবা, অ্যাডমিশনের টেক্সট ট্যাক্স আর ইংরেজি ফার্স্ট পেপার যে বইটা আছে আমাদের, এটা থাকলে ভাই এনাফ। এই যে টেক্সাস বইটা এটা কিভাবে করে পড়বো? আমি প্রত্যেকটা বই আমি দিয়ে দেবো, মানে কিভাবে পড়বা আজকে আমরা ওটা না যাচ্ছি, প্রত্যেকটা বই বাংলা প্রথম পত্র কিভাবে আচ্ছা। পড়বা সবকিছু বলতেছি। হুম, আর ওকে ভাই। গ্রামারের জন্য তুমি মাস্টার বইটা কিনলে এনাফ, অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যে কোনো একটা। তাহলে এই দুইটা মানে এটা তো আমাদের থাকবে, এইচএসসি তে আমরা পড়ছি, তাহলে এই টেক্সট ট্যাক্স বইটা আর হলো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টার, যে কোনো একটা তোমার পছন্দ অনুযায়ী তুমি নিয়ে নাও খাতা, মানে বাইরে থেকে। আর লাগবে না এটা আপাতত, এমসিকিউ ম্যাজিক লাগবে না। জিকে, জোবার জিকে বইটা কিনে নাও, এনাফ, জিকের জন্য এনাফ, আর কিছু করতে হবে না। আর সাম্প্রতিকের জন্য কোনো পত্রিকা পড়ার দরকার নাই, কোনো কারেন্ট অ্যাফেয়ার পড়ার দরকার নাই। আমি বলতেছি ভাইয়া, তোমাদেরকে বলবে অমুক ভাইয়া পত্রিকা পড়ো, হ্যাং করো, ত্যাং করো, ভ্যাং স্যাং স্যাং, এই বালসাল পড়ে লাভ নেই ভাই। এখন সিম্পল বলছি, একবার সময় আসতে হবে তোমার জন্য। সাম্প্রতিক ক্যাপসুল, জুবাইর ভাই এই প্রতি মাসে একটা করে সাম্প্রতিক ক্যাপসুল বের করে, ওই 30 টাকা করে কিনে নেবা ভাইয়া, ওটার ভিতরে যা পড়া এনাফ। ওইগুলো থেকে সাম্প্রতিক আসলে ওখানে ওইগুলোর বাইরে থেকে আসতে পারবে না আর। তাহলে বুঝতে পারছো? তাহলে বই কয়টা করবে ভাইয়া? জিকের জন্য একটা বই টেবিলে রাখবা। এখন রিটেনের কথা বলিনি, রিটেনের বই আমরা আসতেছি, রিটেন কিভাবে পড়বা। তো ইংরেজির জন্য কয়টা ভাই? ইংরেজির জন্য এক দুই তিনটা বই কিনতে হবে তোমাদের, দুইটা ইংরেজির জন্য আর বাংলার জন্য দুইটা। টোটাল 5টা বই কিনবা শুধু, বাংলার জন্য দুইটা, অভিযাত্রী আর এটিএম, ইংরেজির জন্য টেক্সট ট্যাক্স অথবা মাস্টার ইংলিশ যে কম্পিটিটিভ এক্সাম, দুইটা মধ্যে একটা, আর জিকের জন্য এটা। 5টা বই থাকবে তোমার ভিতরে। তো 5টা যদি থাকে এনাফ, আর কিচ্ছু দরকার নেই ভাইয়া। আমি এইগুলো বলতেছি ভাইয়া, আমি অনলাইনে থাকবে কথাগুলো, তো অনলাইনে থাকবে, রেকর্ড থাকবে। যদি চান্স না পাও, ইভেন চান্স না, যদি মানে পজিশন তোমার যদি টপ না থাকে, আসি, ইভেন আর একটা বিষয় বলি, কোশ্চেনে যদি তুমি আমার সাজেশন দেখা যদি 80%-এর উপরে যদি মানে কমন না পাও, আমার সাথে যে মানে যা দায়ভার সম্পূর্ণ আমি নেবো ভাই। এগুলো অনলাইনে আমি পড়ানোই ছেড়ে দেবো, অনলাইনে পড়ানোই ছেড়ে দেবো, টিচিং দেওয়াটা এরকম গ্যারান্টি দিয়ে কেউ তোমাকে দিবে না। কারণ আমি ভাই ওই যে ভংসং বুঝাই না ভাই, আমি প্রশ্ন অ্যানালাইসিস করি। আমার একটা প্রশ্ন তোমাদের যে সাজেশন তৈরি করতে আমার 2 দিন সময় যায় প্রশ্ন অ্যানালাইসিস করে বের করতে। তোমাদেরকে মিথ্যা কেন বলবো ভাইয়া? আমি জানি না, আমি বুঝি না। জি ভাইয়া। আমি তো কোচিং টিচার না যে আমাকে 2000 টাকা দেবে আমি 3টে ক্লাস নিয়ে আসবো। কি বুঝলো কে বুঝলো না আমার দায়ভার না। তোমার বোঝা, তোমার না পারা আমার একটা দায়ভার। আমি ওই কোটি কোটি স্টুডেন্ট, যে 10,000 স্টুডেন্ট ফেসবুক লাইভে নিচে কমেন্ট করে, ভাইয়া আমি বুঝতে পারিনি, 10,000 স্টুডেন্ট কমেন্ট করলে ওই 10,000 কমেন্ট রিপ্লাই দিতে পারবো ভাই আমি কোনোদিন? 5 জনে কমেন্ট, মানে তুমি তো এখানে ধরো 10 জন স্টুডেন্ট থাকলে, আমার ধরো সর্বোচ্চ আমি প্রতি বছর 50 জন করে, সেকেন্ড টাইমে 50 জন থাকে, ফার্স্ট টাইমে 50 জন থাকে, আমি এদেরকে পড়াই। কারণ 50 জন স্টুডেন্ট আমি ওদের ফিডব্যাক দিতে পারবো। তুমি চিন্তা করো ভাইয়া, তোমার কাছে যদি 1000 স্টুডেন্ট পড়ে, তুমি 1000 স্টুডেন্টের কিভাবে মানে সাহায্য করবে বলো আমাকে? তুমি একটা প্রশ্ন করলো ভাইয়া আমি বুঝতে পারিনি, কিভাবে সাহায্য করবো? 1000 স্টুডেন্ট, তুমি বুঝো, চিন্তা করো তো। 1000 স্টুডেন্টের 1 মিনিট করে সময় দিলো তো 1000 মিনিট। 1000 মিনিটের পুরো মানে ই করো তো, তুমি কয় ঘন্টা যায় দেখো তো। 1000 ভাগ দাও তুমি মানে 60 দিয়া, কত হয়? আমার অঙ্কে কাঁচা। কত হবে ভাই? 120, 2 3 প্রায় 8 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা। এখন একটা শিক্ষক কোনোদিনও 8 থেকে 9 ঘন্টা শুধু প্রশ্নের রিপ্লাই দিতে যাবে? জীবনে পারবে না ভাই। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি ভাই, 90টা দিন তোমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তোমরা এই টাইমটা হেলায় ফেলায় খুঁয়েও না। আর ফ্রি ক্লাস করতেছো, করো, তোমাদের সবকিছু তোমাদের সিদ্ধান্ত থাকবে। আমি বলবো না আমার কোর্সে ভর্তি হও, তুমি হ্যাং করো ত্যাং করো। তুমি ভাইয়া নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবা। ক্লাস করো, দেখো, তারপর নিজের সিদ্ধান্ত নেবা যে ভাইয়ার ক্লাসগুলো ভালো লাগতেছে বা ভাইয়া বুঝাইতে পারতেছে আমাকে। আমি বলি পৃথিবীর প্রত্যেকটা শিক্ষকই বেস্ট। যদি তুমি বুঝতে পারো তার কাছে, তোমার কাছে সেই শিক্ষক বেস্ট। তুমি বুঝতে পারতেছো না, সে যতই স্বনামধন্য শিক্ষক হোক, তুমি বুঝতে পারতেছো না, তোমার দরকার নেই, ওই শিক্ষক তোমার কাজে আসবে না কোনো। তুমি বুঝতে পারতেছো, ওই শিক্ষকই তোমার কাজে আসবে। ক্লিয়ার? তো আজকে আমরা মূলত এই বিষয়গুলোই মানে আলোচনা করছি। তো আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তীতে আমাদের কথা হবে। কালকে ক্লাসটা তোমরা দেখবা, সামনের দিন থেকে আমাদের মানে রিটেন সাজেশন থাকবে এবং আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হবে ইনশাল্লাহ।